এসআইআর এর শুনানি শেষ হয়েছে 14 তারিখ, আপনারা জানেন। আর ভোটার তালিকা বেরোবে, চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখ। কিন্তু সব থেকে বড় প্রশ্ন এটাই যে কতজনের নাম বাদ যাবে। 27 লক্ষের নথি ফের যাচাই করতে বললেন পর্যবেক্ষকরা, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। আরও 50 লক্ষ ভোটারের ভাগ্য কিন্তু এখনো ইআরওদের হাতেই রয়েছে। কমিশনের চাওয়া তথ্য না আসায় অমীমাংসিত রয়েছে এই 50 লক্ষের ভাগ্য, এমনটাই সূত্র মারফত খবর। ইআরওদের ভুলে আপলোড হয়নি 1,14,000 নথি। এই লক্ষাধিক ভোটারের 60% অবৈধ, এমনটা মনে করছে নির্বাচন কমিশন। গাফিলতির জন্য ইআরওদের শোকজ করতে চলেছেন সিইও, এমনটাই সূত্র মারফত খবর। বৈধ হয়েও নথি আপলোড যদি না হয় সেক্ষেত্রে বাড়িতে বিএলওদের পাঠাবে নির্বাচন কমিশন এবং ফর্ম 6 পূরণ করাবে নির্বাচন কমিশন, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। লাইনে দাঁড়িয়ে ছিল এতদিন, যারা লাইনে দাঁড়িয়ে থেকে তার ফর্মগুলো জমা দিল, আপনাদের কাজের ব্যর্থতার জন্য সেই মানুষগুলো কেন হয়রানির শিকার হবে, কিংবা সেই মানুষগুলো কেন একটা অনিশ্চয়তার মুখে থাকবে? এত বাধার মধ্যে দিয়ে এসআইআর হতে হচ্ছে। কোন রাজ্যে আপনি একটা নাম বলুন তো? এতদিন ইলেকশন প্রক্রিয়া চলছে, কোন রাজ্যের সরকারি অফিসারকে এফআইআর এর সম্মুখীন হতে হয়েছে? কোন রাজ্যে? এই রাজ্যে এটাই প্রথম নয়, এর আগেও হয়েছে। এলাকার উন্নয়ন থেকে নারী নিরাপত্তা, কি বলছেন চৌরঙ্গীর সাধারণ মানুষ? ভোটারদের কাছে এবিপি আনন্দ। দেখুন তারকার চোখে তারকা কেন্দ্র। স্বপ্ন তো অনেক থাকে, কিন্তু সব স্বপ্ন কি পূরণ হয়? উত্তম কুমার অভিনীত চৌরঙ্গী ছবিতে স্যাটা বোসের স্বপ্ন কিন্তু পূরণ হয়নি। চৌরঙ্গী সিনেমার প্রসঙ্গটা মাথায় এলো তার কারণ আজ আমি চৌরঙ্গী বিধানসভায় রয়েছি। এখানকার বাসিন্দাদের জীবনে কতটা সুখ আর কতটা অলীক সুখ সেটাই জানবো নির্বাচনের ঠিক আগে। চলুন তাহলে দেখা যাক চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে মানুষজন, নেতা নেত্রী কারা কি বলছে। নারী নিরাপত্তা কি অবস্থায় রয়েছে? নারী নিরাপত্তা বলে কিচ্ছু নেই। রাত্রেবেলা 8টা সাড়ে 8টার পর রাস্তায় বেরোনোটা সত্যি একটু দুর্বিষহ। নিরাপত্তা বেড়েছে, কারণ আমরা নিজেরাও অনেক রাত অবধি কাজে কর্মে কোথাও হসপিটালে যেতে হলে, কারোর অসুখ হলে বা নিজেরও তো বয়স বাড়ছে, একটু শরীর খারাপ হয়, যাই হসপিটালে, একা একাই চলে যায়। এখানে প্রচুর ব্যবসায়ী, এখানে প্রচুর দোকানপাট ইত্যাদি। তো এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থাটা কিরকম বলে আপনারা লোকাল রেসিডেন্ট হিসেবে মনে করছেন? কারণ অনেকগুলো অগ্নিকাণ্ড হয়েছে ইদানিংকালে আমরা দেখেছি। সেই বিষয়ে একদমই উদাসীন প্রশাসন, এটা আমি এক কথা বলতে পারি। আগুন লাগছে, জ্বলছে, ভস্মীভূত হয়ে যাচ্ছে, মানুষ মরছে, কিন্তু কোনো তাপ উত্তাপ নেই, না কর্পোরেশনের, না পুলিশের, না দমকলের। যে মানুষের যে ন্যূনতম যে বিপদের যে আশঙ্কা, অগ্নি নির্বাপক ব্যবস্থা বলতে কিছু নেই। সবসময় তো কেএমসির পক্ষে সম্ভব নয় যে সবকিছু খুঁজে বার করা। ধরুন এই অগ্নিকাণ্ড যে হয় না তা না, প্রচুর অগ্নিকাণ্ড হচ্ছে, কিন্তু অগ্নিকাণ্ড হলেও ফায়ার ব্রিগেড তৎপরতার সঙ্গে আসে। সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে, আমরাও হচ্ছি। নতুন যে সরকার আসবে 2026-এ, তার কাছে যদি বলা হয় আপনাকে 3টে জিনিস চাইতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তিনি না চাইতেই যা দিয়েছেন, নতুন করে আর চাওয়ার কিছু নেই, যিনি যথেষ্ট করে দিয়েছেন। মানে এরপর বাংলার মানুষের আর কি চাওয়া থাকতে পারে? সবাই যে যার নিজের স্বার্থে রয়েছে। যদি কেউ কোনো ব্যবসা শুরু করে, তো শুরু করার আগে দাদা ভাইদের হাতটা পাতা তো শুরু হয়ে যাবে। সেই বিক্ষিপ্ত ঘটনার উপর ডিপেন্ড করে তো একটা সমাজ চলতে পারে না। যারা করেছে তারা দুষ্কৃতী, আর দুষ্কৃতী আছে বলেই প্রশাসন আছে, এবং প্রশাসন সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেয়। ছেলে মেয়ে এরা যে স্কুলে পড়াশুনো করছে, তার জন্য যে প্রকল্পের টাকা পাচ্ছে, তাতেও আমরা খুব খুশি। এখন তো বিশেষ করে লক্ষ্মীর ভান্ডারে সত্যি খুব খুশি। দেখুন, আমাদের ফ্যামিলি থেকেও এরকম ধরনের কেউ ভাবেনি যে আমরা হাত খরচা পাবো। প্রচুর দুষ্কৃতিরাজ বেড়ে গেছে, কলেজে কলেজে তোলাবাজিগুলো চলছে। ল অর্ডার টোটাল ফেলিয়ার। এইখানে কিছু হলে রুলিং পার্টি টিএমসি নেতারা চলে আসে, পুলিশ কিছু কাজ করতে পারে না। রাজনৈতিক ইতিহাসের দিক থেকে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হলো এই চৌরঙ্গী। 1962 সালে শ্রী বিধানচন্দ্র রায় এই কেন্দ্র থেকেই কিন্তু বিধায়ক হয়েছিল। সিদ্ধার্থ শঙ্কর রায় 3বার জিতেছিলেন এই চৌরঙ্গী থেকে। 1993 সালে অভিনেতা শ্রী অনিল চট্টোপাধ্যায় বাম সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে এই চৌরঙ্গী থেকে ভোটে দাঁড়ান এবং জিতেও যান তিনি। সেই একবারই কিন্তু এই কেন্দ্রটি বামেদের দখলে গিয়েছিল। 2001 থেকে 2021 টানা চৌরঙ্গীতে কিন্তু তৃণমূল তাদের দখলে রেখেছে। 2014 উপনির্বাচনের পর
2016 আর 2021-এর নির্বাচনে টানা জয়ী হয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়। কয়েকটা অভিযোগ আছে, এক হচ্ছে তোলাবাজি, চাঁদার জুলুম, তোলাবাজদের জুলুম। যারা এইসব বলে বেড়াচ্ছে তারাই বেশি এই কাজগুলো করে বেড়ায়। নারী নিরাপত্তা এখানে ঠিক মতো নেই, রাত্রের পরে নারীরা স্বাধীনভাবে ঘুরতে পারছে না, সেফলি থাকতে পারছেন না। বুক ফাটে তবু মুখ ফোটে না, এখন তবুও মায়েরা মেয়েরা বেরিয়ে বলছেন তাদের উপর অত্যাচারের কথা। নারী নিরাপত্তা আমাদের মনে সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া এসছে, 1 নম্বরে আমরা আছি। গত বছর একটি ভার্চুয়াল সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে চৌরঙ্গী বিধানসভার দিকে তৃণমূল নেতাদের একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন। 2-3টি ওয়ার্ড এবং বিশেষ সম্প্রদায়ের মানুষের ভোট ছাড়া সব জায়গায় হেরেছে, সবকটা ওয়ার্ডে হেরেছে। বিজেপির বড় মেজো সেজো ছোট এমন ভাষা বলছে খালি টিভির পর্দায় আসার জন্য, নাথিং মোর দেন দ্যাট। এখানে এই একটাই তো শিল্প চলছে, সেটা হচ্ছে ইলিগ্যাল বাড়ি আর সাপ্লায়ার সব ওদের লোকজন। তৃণমূল কংগ্রেস এবং পুলিশের একসাথে এরা এইভাবে বেআইনি নির্মাণ করে, মানুষ যদি বলতে যায় তাদের উপর গুন্ডা বাহিনী এসে অত্যাচার করে। এটা বানিয়ে বানিয়ে বলে, কিন্তু এখানে এসবের কোনো ব্যাপারই নেই। এইরকম মানুষদের দিয়ে কিন্তু আর যাই হোক মানুষের কল্যাণ হয় না। তো আমাদের নেত্রী বলে যে কিছু উত্তর দিবি না, কাজ করে যা, চুপ করে থাক। এটা তো মিক্সড ফ্রাইড রাইস তৃণমূলটা। নকশাল পাবে, আরএসপি পাবে, ফরওয়ার্ড ব্লক পাবে, সিপিএম পাবে, কংগ্রেস পাবে। বিজেপির লোকেরাও বিজেপিকে ভোট দেবে না, খালি সবাই আমাকে বলছে দেখিয়ে ক্যা পরেশানি মে হ্যায়। আমার চৌরঙ্গী সফর এখনকার মতো শেষ, কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না, আমাদের ঘুরে দেখতে হবে আর অনেক বিধানসভা কেন্দ্র। তাই আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র এবং চোখ থাকুক এবিপি আনন্দ। এরই মধ্যে কোচবিহারের দিনহাটায় বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে। অভিযোগ, মৃত প্রতিবেশীকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলেন তিনি। তৃণমূল নেতাদের সঙ্গে ধৃতের ছবি সামনে রেখে আক্রমণ শানিয়েছে বিজেপি, যদিও তৃণমূলের দাবি ধৃতের সঙ্গে দলের কোনো যোগ নেই। বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ, 10-12 বছর ধরে এ রাজ্যে বসবাস, এমনকি অন্যকে বাবা দেখিয়ে ভোটার তালিকাতে উঠেছে নাম। এসআইআর আবহে চাঞ্চল্যকর অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায়। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওমর ফারুক ব্যাপারীকে। সামনে এসেছে ধৃতের বাংলাদেশের আধা সামরিক বাহিনী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিফর্ম পরা ছবিও। অভিযোগ, 10-12 বছর আগে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেন ওমর ফারুক ব্যাপারী। বর্তমানে দিনহাটার সাহেবগঞ্জ থানা এলাকায় থাকেন। অভিযোগ, এলাকার বাসিন্দা প্রয়াত খয়বর ব্যাপারীকে বাবা দেখিয়ে এসআইআর এর ফর্ম পূরণ করেন তিনি। এই মর্মে সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে খয়বর ব্যাপারীর পরিবার। মঙ্গলবার অভিযুক্ত ওমর ফারুক ব্যাপারীকে গ্রেফতার করা হয়। এরপরই তৃণমূল নেতাদের সঙ্গে ধৃতের এই ছবি সামনে আসে। 2023 সালে আমি পঞ্চায়েত নির্বাচন করেছিলাম হিন্দু দল পক্ষ থেকে, তখন থেকে পার্টির সাথে আমার ঝামেলা চলছে। টিএমসি সমস্ত এক হয় আমার বিরুদ্ধে এলিগেশন চাই বাংলাদেশে, সমস্ত মিথ্যা ভিত্তিহীন, কারণ ওরা পুলিশকে টাকা দেয়। এই ছবি সামনে রেখে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। শেষ পর্যন্ত পুলিশ চাপে পড়ে তাকে গ্রেপ্তার করেছে। এই ওমর ফারুক হচ্ছে তৃণমূলের সম্পদ। তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে ওর দহরম মহরম ছিল। আমাদের দল করতো না, আর বাংলাদেশের লোক এখানে আছে, আমাদের দল করেও না, বরঞ্চ করলে বিজেপিই করে, বিজেপির দল করে, এবং আমি ওকে চিনিও না, জানিও না। ধৃতের বিরুদ্ধে নথি জালিয়াতি ও ফরেনার্স অ্যাক্টে মামলা হয়েছে। সূত্রের খবর, ধৃত ওমর ফারুক ব্যাপারীকে বছর 2 আগেও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে কোতোয়ালি থানা। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।